গল্পের আশুবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদি লেখা উপন্যাস কিছুক্ষণ। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। আশাব বুড়োর পাশে বসেছে। 2 সিটার বগিতে মুখোমুখি বসার সুবিধা নেই। দুটো সিটের একটা উপরে একটা নিচে। আশাবের মনে হলো মুখোমুখি বসতে পারলে ভালো হতো। বুড়োর কাণ্ড কারখানা ভালো মতো দেখা যেত। বুড়ো মদ খাওয়ার বিষয়টা যথেষ্ট আয়োজন করে শুরু করেছে। ঝকঝকে গ্লাস, গ্লাসে প্যাঁচানো ন্যাপকিন, বরফের বাক্স, বরফ তোলার চামচ, এর মধ্যে বসির বরফ দিয়ে গেছে। বুড়ো গ্লাস হাতে নিয়ে আশাবের দিকে তাকিয়ে বলল, চিয়ার্স। আশাব যন্ত্রের মতো বলল, চিয়ার্স। বুড়ো বলল, মদ্যপানের সময় শরীরের 5টি ইন্দ্রিয়ের মধ্যে 4টি ইন্দ্রিয় অংশগ্রহণ করে। চোখ দেখে, জিহ্বা স্বাদ নেয় এবং স্পর্শ নেয়, নাক ঘ্রাণ নেয়, শুধু একটা ইন্দ্রিয় অংশ নিতে পারে না। সেই ইন্দ্রিয়ের নাম কান, সাধু বাংলায় কর্ণ। কান যেন অংশ নিতে পারে শুধুমাত্র এই জন্যে, অর্থাৎ কানকে শোনাবার জন্য আমরা বলি চিয়ার্স। ও আচ্ছা। বুড়ো বলল, মদ্যপানের সময় আমি প্রচুর কথা বলি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে খানিকটা জড়তা আসে। মোটর অ্যাকশনের ওপর কন্ট্রোল কমে যায় বলেই ক্রমাগত কথা বলা। আপনার পরিচয় আমি পেয়েছি, ইয়াং ডক্টর। আমার পরিচয় দেয়া হয়নি। আমি একজন দৈত্য। নাইস টু মিট ইউ। বুড়ো হাত বাড়িয়েছে। আশাবকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে হলো। সে খানিকটা শঙ্কিত বোধ করছে। বুড়ো দুটো চুমুক দিয়েই নিজেকে দৈত্য বলছে। গ্লাস শেষ করার পর কি বলবে কে জানে। আশাব বলল, আপনি দৈত্য? বুড়ো বলল, হ্যাঁ দৈত্য। এ জায়ান্ট। হা, ওল্ড জায়ান্ট, বৃদ্ধ দৈত্য। আশাব চুপ করে আছে। যে নিজেকে দৈত্য পরিচয় দিচ্ছে তার সঙ্গে আলাপ আলোচনা অর্থহীন। আমি হচ্ছি 8 নম্বর দৈত্য, জায়ান্ট নাম্বার 8। আমার কথা শুনে চমকাচ্ছ না? এখন থেকে তুমি করে কথা শুরু করলাম। পেটে সামান্য পড়লেই নিজেকে অতি বৃদ্ধ একজন বলে মনে হয়। সবাইকে মনে হয় হাঁটুর বয়সী। তোমাকে তুমি করে বলায় আহত বোধ করছো না তো? আশাব জবাব দিল না। সে আহত বোধ করলেও বৃদ্ধের কিছু যাবে আসবে বলে মনে হয় না। বৃদ্ধ হাতের গ্লাস খুব সাবধানে সিটের পাশের টেবিলে রেখে তার চামড়ার হ্যান্ডব্যাগ খুলে একটা কমলা রঙের মোটা হার্ড কভার বই বের করে আশাবের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, বইটার পাতা উল্টালেই বুঝবে কেন নিজেকে দৈত্য বলছি। বইটার প্রথম পৃষ্ঠা দেখে আশাব চমকে উঠল। আমেরিকান ম্যাকমিলন কোম্পানির প্রকাশিত বই। নাম 10 জায়ান্ট অফ ম্যাথ ওয়ার্ল্ড। 10 জন জায়ান্টের ছবিও প্রথম পাতায় দেয়া। 10 জনের একজন এই বুড়ো। আশাব চোখ বড় করে তাকিয়ে আছে। বুড়ো বলল, এখন আমার বিষয়ে তোমার পার্সপেক্টিভ বদলে গেছে না? আমাকে নিশ্চয়ই অন্যরকমভাবে দেখছো। জি। মনে হচ্ছে না এই জ্ঞানী বুড়ো পাবলিক প্লেসে মদ্যপান করলেও করতে পারে। এইটুকু ছাড় বুড়োটাকে দেয়া যেতে পারে। জি মনে হচ্ছে। এই বুড়োর প্রতি কিছুক্ষণ আগেও বাজে ধারণা পোষণ করেছিলে, এই ভেবে খারাপ লাগছে না? লাগছে। তুমি কি আমার সঙ্গে জয়েন করবে? ট্রেনের ঝাঁকুনির সঙ্গে প্রথম শ্রেণীর ব্ল্যান্ডেড হুইস্কি ভালো লাগার কথা। তোমাদের ওমর খৈয়ম কি বলেছেন? এইখানে এই তরুর তলে তোমায় আমায় কৌতূহলে যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আরেকখানে ছন্দমধুর কাব্য হাতে নিয়ে। আশাব বলল, তোমাদের ওমর খৈয়ম বলছেন কেন? ওমর খৈয়ম তো আপনারও। বৃদ্ধ বললেন, আমার না, আমি অঙ্কের মানুষ। কবিতার সঙ্গে অঙ্কের বিরোধ আছে। বৃদ্ধ আরেকটা গ্লাস বের করলেন। গ্লাসে হুইস্কি ঢাললেন, বরফ দিলেন। বোঝা যাচ্ছে ব্যবস্থাটা আশাবের জন্য। আশাবের বলতে ইচ্ছে করছে, স্যার আমি খাবো না। আমার সঙ্গে আমার মা আছেন। মুখ থেকে গন্ধ পেলে সর্বনাশ হয়ে যাবে। আশাব বলতে পারল না। তার মধ্যে প্রবল ঘোর তৈরি হয়েছে। পৃথিবীর 10 জন সেরা অঙ্কবিদের একজন তার সামনে বসা। কি আশ্চর্য! সব বিদেশি নামের ভিড়ে দুটো দেশি নাম
রামানুজন রশিদ। বাংলাদেশের অনেকেই রামানুজনের নাম জানে, রশিদ উদ্দিনের নাম কেউ কি জানে? বৃদ্ধ গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, চিয়ার্স। আশরাফ গ্লাস হাতে নিয়ে বলল, চিয়ার্স। সে ঠিক করেছে গ্লাসে চুমুক দেবে না, ভদ্রতা রক্ষার জন্য গ্লাস হাতে নিয়ে বসে থাকবে, মাঝে মাঝে গ্লাসে ঠোঁট লাগাবে, চুমুক দেওয়ার ভান করবে। সাজিদার বগির দরজার সামান্য খোলা, করিডোর থেকে দেখা যাচ্ছে তিনি হেলান দিয়ে আছেন, তার চোখ ভেজা। মাঝে মাঝে তিনি গায়ের পাতলা চাদর দিয়ে চোখ মুছছেন। চোখ মুছার কারণে ঠোঁট পানের রসও মুখে নানান জায়গায় লাগছে, তাকে অদ্ভুত দেখাচ্ছে। চিত্রা করিডোর থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকল, তার হাতের ছোট্ট ঠোঙায় জর্দা। ট্রেন কিছুক্ষণের জন্য কি একটা স্টেশনে থেমেছিল। পান সিগারেটওয়ালার কাছ থেকে সে 5 টাকার জর্দা কিনেছে। চিত্রা বগিতে ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছিল না। মোটামুটি অপরিচিত এক মহিলা চোখ ভাসিয়ে কাঁদছেন। এই সময় কি তাকে বিরক্ত করা উচিত? ব্যক্তিগত দুঃখ যাপনের সময় উপস্থিত হওয়া যায় না। চিত্রাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না। সাজেদা হাত ইশারায় তাকে ডাকলেন। চিত্রা বগিতে ঢোকা মাত্র তিনি বললেন, আমার ছেলেটিকে দেখেছ? চিত্রা বলল, জি না, আমি আপনার জন্য জর্দা এনেছি। সাজিদা বললেন, ফেলে দাও, আমি ঠিক করেছি জীবনে জর্দা খাবো না। চিত্রা বলল, আমি কি আপনার ছেলেকে খুঁজে বের করব? খুঁজে বের করতে হবে না, তুমি বসো, দরজা বন্ধ করে বসো, তোমাকে আমি কিছু কথা বলবো। চিত্রা দরজা বন্ধ করে পাশে বসল। সাজিদা বললেন, আমার ছেলের চেহারা দেখে কি কেউ বলবে সে হাড় বজ্জাত? কেউ বলবে না। শান্ত শিষ্ট চেহারা, ভদ্র ব্যবহার, হাসি ছাড়া মুখে কথা নাই। তোমার সঙ্গে নিশ্চয়ই হেসে হেসে অনেক কথা বলেছে, বলে নাই? জি বলেছেন। ম্যাজিক দেখাইছে, তাই না? চিত্রা বিস্মিত হয়ে বলল, না তো। সাজেদা বললেন, গুণধর পুত্র, তার নানান গুণ। তিনি একজন শখের ম্যাজিশিয়ান। টাকার ভেতর দিয়ে পেন্সিল ঢুকাবে, টাকা ছিঁড়বে না। হাতে পয়সা নিয়ে অদৃশ্য করে ফেলবে, তারপর কারো নাক থেকে বের করবে। তার সে 3টা সাহেব হয়ে যাবে, 3টা বিবি। ম্যাজিকের সব জিনিস সব সময় তার পকেটে থাকে। তোমাকে এখনো দেখায়নি? না, দেখাবে, কিছুক্ষণের মধ্যেই দেখাবে। পয়সা বের করার কথা বলে তোমার কানে হাত দেবে, নাকে হাত দেবে। মেয়ে ছেলের গায়ে হাত দেওয়া আনন্দ আছে না, মহা আনন্দ। আপনি মনে হয় ওনার ওপর খুব রেগে আছেন। সাজেদা কড়া গলায় বললেন, রেগে থাকবো কেন? আমি তার উপর দিলখোশ। সে এখানে ঢুকলেই তাকে আমি কোলে বসিয়ে গালে চুমা দেব, আর ও আমার বাবা, ও আমার সোনা বলে মাথায় হাত বুলাবো। সে একবার কামরায় ঢুকে দেখুক, কত বড় সাহস! আমার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলে, বুক ফুলিয়ে বলে, আমি কয়েকবার মদ খেয়েছি। কি বিরাট কাজ করে ফেলেছ! তোমার মা হিসেবে আমার কত গর্ব হচ্ছে। আমার সোনা মানিক মদ খায়, কি আনন্দ! এত আনন্দ আমি কোথায় রাখি? আমার সোনা মানিককে মদ খাওয়ার জন্য সোনার মেডেল দেব। মেডেলে লেখা থাকবে মদারু শ্রেষ্ঠ। কথাবার্তায় সাময়িক বিরতি পড়ল। সাজেদা পান সাজতে বসলেন। চিত্রা হাত থেকে জর্দার প্যাকেট নিয়ে এক গাদা জর্দা পানে ঢাললেন। প্রসঙ্গ পাল্টাবার জন্য চিত্রা বলল, রাতে আপনি কখন খাবেন? বুফে কারে খেতে হলে আগে অর্ডার দিতে হবে, ওরা তাই বলল। সাজেদা বললেন, খাবার আমি সঙ্গে নিয়ে এসেছি, হটপটে গরম খাবার আছে, তুমিও আমার সঙ্গে খাবে, আর সব বাদ। মদারও ছেলের সাথে বসে আমি খাবো না। মা, তুমি একটা কাজ করো, আমার মদারও পুত্রকে ডেকে আনো, তুমি ওর সঙ্গে কামরায় ঢুকবে না। আমি এমন কিছু ঘটনা ঘটাবো যা তোমার দেখা ঠিক হবে না। কথায় বলে সাপের 5 পা দেখা, আমি মদারুটাকে সাপের 50 পা দেখাবো। চিত্রা বগি থেকে বের হলো। করিডোরে কাউকে দেখা যাচ্ছে না। সে রওনা হলো বুফে কারের দিকে। বুফে কারে রাতের খাবারের অর্ডার দিয়েছিল। অর্ডার ক্যান্সেল করতে হবে। এই মহিলা তাকে না খাইয়ে ছাড়বেন না, এটা বোঝা যাচ্ছে।
শুধু যে খাওয়াবেন তা না, নানান অত্যাচারও করবেন। ভালোবাসা দেখাতে গিয়ে অত্যাচার। রশিদ সাহেব ধাক্কার মতো খেয়েছেন। ডাক্তার ছেলেটা যে এত ওস্তাদ তিনি কল্পনাও করেনি। তার মতো সজাগ চোখের একজন মানুষকে বোকা বানানো সম্পূর্ণ অসম্ভব, অথচ এই ছেলে তাই করেছে। চোখের সামনে ৫ টাকার একটা কয়েন অদৃশ্য করেছে। কোটের হাতায় লুকিয়ে রাখার প্রশ্নই ওঠে না। কোটের হাতা সে গুটিয়ে নিয়েছে। একটা বস্তু হঠাৎ অদৃশ্য হতে পারে না। ভলেটাইল কোনো বস্তু অদৃশ্য হলে বলা যেত যে হাতের মুঠোর উত্তাপে বস্তুটা বাষ্প হয়ে উড়ে গেছে। ৫ টাকার কয়েন কোনো ভলেটাইল বস্তু না। আশাব বলল, স্যার, আপনার মনে হয় ম্যাজিকটা খুব পছন্দ হয়েছে। রশিদ সাহেব বললেন, পছন্দ হবার কিছু না। এটা নতুন কেনা শার্ট না যে পছন্দ হবে। আমি বিভ্রান্ত হয়েছি। কেন বিভ্রান্ত হয়েছি এটা বের করতে হবে। আমি অল্প বুদ্ধির মানুষ না যে যাই দেখব তাতেই বিভ্রান্ত হব। অতি বুদ্ধিমানরাই সহজে বিভ্রান্ত হয়। ডোন্ট টক ননসেন্স। আশাব চুপ করে গেল। বৃদ্ধের হতচকিত অবস্থাটায় সে খুবই মজা পাচ্ছে। কাউকে ম্যাজিক দেখিয়ে এত আরাম এর আগে সে পায়নি। স্যার, আরেকটা খেলা কি দেখাবো? রুমালে কালার চেঞ্জ। লাল রঙের রুমাল প্রথমে হবে সবুজ, তারপর সাদা। যেটা দেখিয়েছ সেটার রহস্য আগে বের করি। সম্পূর্ণ নতুন দিক থেকে চিন্তা শুরু করেছি। এতে মনে হয় কাজ হবে। রশিদ সাহেব গ্লাসে হুস্কি ঢালতে ঢালতে বললেন, তোমাকে কি আরেক প্যাক দিব? দিন। তোমার 2টা হয়েছে, এটা নিলে হবে 3rd। মেজাজ ফুরফুরে করার জন্য 3টার বিকল্প হয় না। ইংরেজিতে এই কারণেই বলে 3 ইজ কোম্পানি। সেটা তো মানুষের জন্য। মানুষের জন্য যেটা সত্যি, হুইস্কির জন্যও সত্যি। আশাব নিজের গ্লাসে হাত নিতে নিতে বলল, ম্যাজিকটার রহস্য উদ্ধারে নতুন কোনো দিক থেকে অগ্রসর হচ্ছেন, একটু কি বলবেন? বৃদ্ধ বললেন, অবশ্যই বলবো। যখন চিন্তা শুরু করব তখন বলবো। এখনও চিন্তা শুরু করিনি। এখন ব্রেনকে রেস্ট দিচ্ছি। কিভাবে রেস্ট দিচ্ছেন? সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে চিন্তা করছি। অন্য বিষয়টা কি জানতে চাও? চাই। বৃদ্ধ সিটে পা তুলে আরাম করে বসতে বসতে বললেন, এই ট্রেনের যাত্রী সংখ্যা আমার কাছে আছে। সর্বমোট যাত্রী সংখ্যা 622 যোগ 18 যোগ 4 যোগ 2 যোগ 3, অর্থাৎ 649। আশাব বলল, এর মধ্যে কিছু বিভিন্ন স্টেশনে নামবে, কিছু উঠবে। তা ঠিক, তবে গড় সংখ্যা 649। জি। এই যাত্রীদের মধ্যে একজন মৃত। জি। একজন আছে যে সবচেয়ে জ্ঞানী। আশাব বলল, সবচেয়ে জ্ঞানী আপনি হওয়া সম্ভব। বৃদ্ধ বললেন, তা সম্ভব, তবে আমার চেয়েও জ্ঞানী কেউ থাকতে পারে। আমার সাফল্য বেশি। সাফল্য এবং জ্ঞান এক না। আশাব বলল, মানলাম। একজনকে পাওয়া যাবে সবচেয়ে বোকা, একজন থাকবেন সবচেয়ে ধার্মিক। এক মাওলানা সাহেব যাচ্ছেন, সারাক্ষণ তসবি টানছেন, উনি হবেন সবচেয়ে ধার্মিক। বৃদ্ধ বললেন, মাওলানাকে আমিও দেখেছি। হ্যাঁ, সে হতে পারে। একজন হবে সবচেয়ে ক্ষমতাধর। আশাব বলল, সেটা কি আমি জানি? এই ট্রেনে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, তিনি সেলুন কারে। স্বরাষ্ট্রমন্ত্রী কি সবচেয়ে ক্ষমতাধর? জি স্যার। বৃদ্ধ বললেন, ওনার নামটা জানা দরকার। নাম দিয়ে কি করবেন? বৃদ্ধ বলল, নাম দিয়েও একটা খেলা করা যাবে। ধরো ওনার নাম যদি হয় জলিল, তাহলে আমরা দেখব যাত্রীদের মধ্যে কতজন জলিল আছে। এই জলিলদের মধ্যে সামাজিক অবস্থা কার কি। তাদের জন্ম তারিখ যদি বের করা যায়, তাহলে আমরা হিসাব করব একই দিনে জন্মেও সামাজিক অবস্থানে এখানে কে কোথায়। আশা বলল, লাভ কি? বৃদ্ধ বললেন, লাভ লোকসান নিয়ে চিন্তা করছো কেন? আমরা কি ট্রেনে ব্যবসা করতে এসেছি? আমাদের কি ব্যালেন্স শিট তৈরি করতে হবে? তুমি চেষ্টা করে দেখো তো মন্ত্রীর নামটা জোগাড় করা যায় কি না। গ্লাসটা শেষ করে তারপর যাও। লাস্ট একটা কি খাবে? নাম্বার 4। এখনই মাথা ঘুরছে,
আর খাওয়া ঠিক হবে না। পিথাগোরাসের ধারণা 4 একটি ম্যাজিক্যাল নাম্বার। সংখ্যায় ধারায় 4 হচ্ছে প্রথম সংখ্যা যার বর্গমূল হয়। বর্গমূল আবার প্রাইম নাম্বার। দিক আছে 4টা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আশা বলল, আপনি যেভাবে ব্যাখ্যা করলেন তাতে 4 পর্যন্ত যাওয়া যায়। 4 পর্যন্ত না গেলে পিথাগোরাসের প্রতি অসম্মান করা হবে। ঠিক বলেছ। তুমি মন্ত্রীর নাম জেনে আসো, ততক্ষণ আমি তোমার ম্যাজিকের রহস্যটা চিন্তা করি। তারপর আমরা মহান পিথাগোরাসকে সম্মান দেখাবো। আশরাফ কামরা থেকে বের হয়ে চিত্রার সামনে পড়ে গেল। চিত্রা বলল, আপনাকেই তো খুঁজছি। আশরাফ বলল, কেন? আপনার মা আপনার জন্য ব্যস্ত হয়ে আছেন। আশরাফ বলল, তাকে আরও ব্যস্ত হতে বলুন। উনি আমার জন্য ব্যস্ত, কিন্তু আমি এই মুহূর্তে অন্য কাজে ব্যস্ত। চিত্রা বলল, অন্য কাজটা কি? এই ট্রেনে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন। আমার বর্তমান মিশন তার নাম জানা। তার নাম AKK। AKK মানে? আবুল খায়ের খান। ওনার জন্ম তারিখ জানেন? জন্ম তারিখ তো জানি না। জন্ম তারিখ দিয়ে কি হবে? ওনার রাশি গণনা করব। উনি কোন রাশির জাতক, ওনার শুভ সংখ্যা কি ইত্যাদি বের করা হবে। চিত্রা বলল, আপনার কি হয়েছে একটু বলবেন? আপনার কথা জড়িয়ে যাচ্ছে, আপনি এলোমেলো পা ফেলছেন। আশা বলল, আমার কি হয়েছে আপনি সত্যি জানতে চান? চাই। আশা বলল, 3 পেগ হুইস্কি খেয়েছি, কিছুক্ষণের মধ্যে আরেক প্যাক খাবো, তখন হবে 4 পেগ। পিথাগোরাসের মতে 4 একটি ম্যাজিক্যাল সংখ্যা। 4-এর বর্গমূল হলো 2। এটি একটি প্রাইম সংখ্যা। মহান অঙ্কবিদ পিথাগোরাসের কারণেই আমাকে 4 পর্যন্ত যেতে হচ্ছে। আর কিছু জানতে চান? চিত্রা বিস্মিত চোখে তাকিয়ে আছে। আশা বলল, আপনি কি আমার জন্য একটা কাজ করতে পারবেন? ছোট্ট কাজ। কাজটা করলে আমার খুব উপকার হয়। কাজটা কি? আমার মাকে গিয়ে বলবেন যে তার গুণধর পুত্র মদ খাচ্ছে, গ্রিন লেবেল হুইস্কি। ভালো কথা। মন্ত্রীর নামটা আরেকবার বলুন, ভুলে গেছি। আবুল খায়ের খান। গুড। মাওলানা সাহেবের নামটা জানতে পারলে ভালো হতো। ওনার নামে প্রয়োজন পড়তে পারে। কোন মাওলানা? আছেন একজন, 7 নম্বর বগিতে আছেন। ধারণা করা হচ্ছে তিনি ট্রেনের 649 জন যাত্রীর মধ্যে সবচেয়ে ধার্মিক। আশরাফ রশিদ সাহেবের কামরায় ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে ফেলল। কামরার বাইরে হতভম্ব অবস্থায় চিত্রা দাঁড়িয়ে আছে। মাওলানা সাহেবের নাম আজিজুর রহমান, বয়স 30 থেকে 35, রোগা পাতলা চেহারা, থুতনিতে সামান্য দাড়ি। মাওলানা সাহেব মনে হচ্ছে শৌখিন মানুষ। তার গায়ের পাঞ্জাবিটা দামি, ফুলের নকশা কাটা। পাঞ্জাবির ওপর যে শালটা দিয়েছেন সেই শালও যথেষ্ট দামি। মাথার টুপিটা রঙিন নকশাদার। মাওলানার স্ত্রীর সঙ্গে রাগারাগি করছেন, তবে গলা নামিয়ে। রাগারাগির কারণ তার স্ত্রী আফিয়া মাগরিবের নামাজ পড়েনি। মাওলানা বললেন, নামাজটা কেন পড়লে না একটু বলো তো শুনি। তুমি জানো নামাজ কাজা করতে দেখলে আমার ভালো লাগে না। আফিয়া বলল, আমার শরীরের যে অবস্থা, নিচু হতে পারি না, সেজদায় যাব কিভাবে? বসে বসে নামাজ পড়ো, তোমার এই অবস্থায় বসে নামাজ জায়েজ আছে। আফিয়া বলল, আমার অবস্থা দেখলে আল্লাপাক বলতেন, যা বেটি, তোর নামাজ এখন মাফ। মাওলানা স্ত্রী বেয়াদবিতে কিছুক্ষণের জন্য বাক্যহারা হলেন। নিজেকে সামলাতে সময় লাগলো। ধর্ম, কর্ম, আল্লাপাক এইসব অতি গুরুতর বিষয় নিয়ে আফিয়ার হালকা কথাবার্তার অভ্যাস আছে। আগে অনেকবার লক্ষ্য করেছেন, অনেকবার নিষেধও করেছেন। আফিয়া, জি? তুমি একটু আগে মস্ত বড় একটা গুনার কাজ করেছ। তওবা করো। তওবা করার পর কাজে নামাজ পড়ো। কিভাবে তওবা করব? আমার সঙ্গে 3 বার বলো, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি। আফিয়া 3 বার বললেন। তোমার অজু আছে না? আছে। জানলার সামনে বসে বসে পড়ো। জানালাটা পশ্চিম। ট্রেন যখন ঘুরবে তখন তো কেবলা বদলে যাবে। মাওলানা বিরক্ত গলায় বললেন, চলন্ত ট্রেনের নামাজে দাঁড়াবার সময় কেবলা ঠিক করে নিতে হয়, এরপর কেবলা বদলে গেলে অসুবিধা নয়। আফিয়া বললেন, আপনি আমার জন্য আরেক বোতল পানি আনেন,
পানি খেয়ে তারপর নামাজ পড়ব। মাওলানা বললেন, আগের বোতলের পানি তো শেষ করো নাই, অর্ধেক এখনও আছে। আফিয়া, তুমি নামাজ না পড়া বাহানা করছো, আল্লাহ পাক খুবই রাগ হবেন। আফিয়া বলল, আপনাকে একটা সত্যি কথা বলি, আমি এখন নামাজ পড়লেই আল্লাহ পাক রাগ হবেন। আমার পানি ভাঙছে, আপনি চিন্তায় পড়বেন বলে কিছু বলি নাই। ট্রেনেই আমার সন্তান হবে, আপনি খোঁজ নেন ট্রেনে কোনো ডাক্তার আছে কিনা। কথা শেষ হওয়ার আগেই প্রবল ব্যথায় আফিয়া মুখ বিকৃত করল। চাপা গলায় তার মাকে ডাকল, মা, মা গো। মাওলানা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। এ কি মুসিবত, আল্লাহ পাকের এটা আবার কোন পরীক্ষা? এই মুহূর্তে হতভম্ব অবস্থায় অন্য যে ব্যক্তি মোবাইল হাতে দাঁড়িয়ে আছেন তার নাম কে স্বরাষ্ট্রমন্ত্রী আবুল খায়ের খান। তিনি কোনো দলের মন্ত্রী তা ব্যাখ্যা করা কোনো প্রয়োজন নেই, সব দলের মন্ত্রীই এক। তাদের মধ্যে গুণগত প্রভেদ যেমন নেই, দোষগত প্রভেদও নেই। তাদের সঙ্গে গ্রাম্য বাউলদের কিছু মিল আছে। বাউলরা যেমন বন্দনা না গেয়ে মূল গান গাইতে পারেন না, এরাও সেরকম নিজ নিজ নেত্রীর বন্দনা না গেয়ে কোনো কথা বলতে পারেন না। আবুল খায়ের খান সাহেবের হাতে মোবাইল। তিনি মোবাইল বন্ধ করার পরেও মোবাইলের দিকে তাকিয়ে আছেন। তার গলায় টক ভাব হচ্ছে। প্রচণ্ড অ্যাসিডিটি হলে এরকম হয়। কিছুক্ষণের মধ্যে বুক জ্বলা শুরু হবে। মন্ত্রী মহোদয়ের বুক জ্বলা কারণ অ্যাসিডিটি না, তিনি এই মাত্র জেনেছেন তার মন্ত্রিত্ব নেই। আসল জায়গা থেকে খবর এখনও আসেনি, যে জায়গা থেকে এসেছে সেটাও নির্ভরযোগ্য। তিনি ইচ্ছা করলেই আরও কয়েকটা টেলিফোন করে মূল সত্যটা জানতে পারেন। এই মুহূর্তে ইচ্ছা করছে না। মন্ত্রী মহোদয়ের স্ত্রী সুরমা হাতে টমেটো জুস নিয়ে এগিয়ে এলেন। আহ্লাদি গলায় বললেন, এই, গান কখন শুরু হবে? যমুনা আর তার বর গান শুনতে যাচ্ছে। যমুনা সুরমার ছোট বোন। গত সপ্তাহে সেনাকুঞ্জে তার বিয়ে হয়েছে। বিয়ের পর তার মন্ত্রী দুলাভাই তাদের দেশের বাড়িতে বেড়াতে নিয়ে যাচ্ছেন। আনন্দ ফুর্তি করতে করতে যাওয়া হবে ভেবেই ট্রেনে যাওয়া হচ্ছে। সেলুনকারের নানান আনন্দ ফুর্তির ব্যবস্থা। একটা ব্যান্ড দল যাচ্ছে, ব্যান্ডের নাম হাংরি। ভিডিও ম্যান যাচ্ছে, তার দায়িত্ব ভিডিও করা। কোনো আনন্দ যেন বাদ না পড়ে। ঢাকা ক্লাব থেকে একজন বারটেন্ডার নেওয়া হয়েছে যে ককটেল বানানোই ওস্তাদ। সম্প্রতি সুরমার ককটেল আসক্তি হয়েছে। তিনি বিশেষ বিশেষ পার্টিতে ককটেলের ব্যবস্থা রাখেন। সিঙ্গাপুর থেকে ককটেল বানানোর উপর একটা বইও কিনেছেন। তার ইচ্ছা আজ বই দেখে কয়েকটা আইটেম বানাবেন। সুরমা বললেন, এই, কথা বলছো না কেন? গান কি শুরু হবে? মন্ত্রী শুকনো গলায় বললেন, তোমার শরীর খারাপ নাকি? অ্যাসিডিটি হচ্ছে। সুরমা উদ্বিগ্ন গলায় বললেন, অ্যান্টাসিড খেয়ে এক গ্লাস ঠান্ডা দুধ খাও। দুধ নিয়ে এসেছি, দেব? দাও। একটু আগে টেলিফোন কে করেছে? অফিস থেকে। সুরমা বিরক্ত গলায় বললেন, তারা কি একটা সেকেন্ডের জন্য তোমায় বিশ্রাম দেবে না? দিন রাত কাজ করতে হবে। মোবাইলটা অফ করে রাখো তো। মন্ত্রী তো আরও আছে, একমাত্র তোমাকেই দেখলাম জীবনটা দিয়ে দিচ্ছ। নেত্রীর এত কাছের যে সালাম সাহেব সন্ধ্যার পরই তো সে বোতল নিয়ে বসে, তখন তার টিকিট দেখা পাওয়া যায় না। মন্ত্রী বললেন, থামো তো। সুরমা বললেন, থামবো কেন? সত্যি কথা বলতে আমি ভয় পাই না। আমি সালাম সাহেবের মুখের ওপর এই কথা বলতে পারবো। তার স্ত্রী গত 1 মাসে 3 বার বিদেশ গিয়েছে। বেজিং থেকে একটা খাট কিনে এনেছে $21,000 দামে। টাকা কোত্থেকে আসে আমি জানি না। আমি চামচে দুধ খাওয়া মেয়ে না। সুরমা টমেটো জুসে গ্লাস নিয়ে খাস কামরার দিকে রওনা হয়েছেন। যমুনা তার স্বামী ফয়সলকে নিয়ে সে কামরাতেই আছে। দুজন হাত ধরাধরি করে বসা ছিল। সুরমাকে দেখে হাত ছেড়ে দিল। সুরমা বললেন, ফয়সল, তুমি আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন বলো তো? স্ত্রীর হাত ধরে বসে থাকবে না তো কার হাত ধরে বসবে? আমার মধ্যে কোনো রকম প্রেজুডিস নেই। সুরমার পড়াশোনা ক্লাস 6 পর্যন্ত। তার দ্রুত উন্নতি হচ্ছে। কথাবার্তায় তিনি এত চমৎকার করে ইংরেজি শব্দ ব্যবহার করেন যে তার শিক্ষা দীক্ষা নিয়ে বিভ্রান্ত হতে হয়। প্রেজুডিস শব্দটা গত সপ্তাহে শিখেছেন। এর অর্থ মন খোলা, যে কোনো কিছুতেই কিছু মনে করে না।
সুযোগ পেলেই সুরমা পিজুটির শব্দটা ব্যবহার করেন, যাতে সরগর হয়ে যায়। সুরমা বসতে বসতে বললেন, ফয়সল, এক গ্লাস টমেটো জুস খাওয়াবে? খেয়ে দেখতে পারো। সামান্য ভদকা দেওয়া হয়েছে টমেটোর গন্ধ দূর করার জন্য। এরা ব্লাডি ম্যারি নাকি কি কি যেন বলে। ফয়সাল বলল, খেয়ে দেখতে পারি। যমুনা বলল, বড়পা, ও খেলে আমাকেও একটু দিতে হবে। আমি কোনোদিন ভদকা খাইনি, আজ খেয়ে রাশিয়ান হয়ে যাব। আমার নাম হবে যমুনা ভস্কি। সুরমা বললেন, তুই ভদকা খাবি মানে? পাগল নাকি? এসব বললে হবে না, আমিও এক চুমুক খাবো। এক চুমুক খেলে কি হয়? আমি যমুনা ভস্কি হব। সুরমা বললেন, ঠিক আছে, তোকে দেবো এক গ্লাস। ঘ্যান ঘ্যান বন্ধ করে তোর দুলাভাইকে এক গ্লাস দুধ দিয়ায়। ওর অ্যাসিডিটি হচ্ছে। কোনো বিশ্রাম নাই, কিছু নাই, শুধু কাজ আর কাজ। অ্যাসিডিটি তো হবেই। একটু বেড়াতে যাচ্ছে, এর মধ্যে টেলিফোনের পর টেলিফোন। যমুনা বলল, আপা, দুলাভাইকে বলো মোবাইল সেটটা জানলা দিয়ে ফেলে দিতে। ময়মনসিংহে পৌঁছে আরেকটা কিনে নেবে। সুরমা বললেন, তুই যে কি পাগলের মতো কথা বলিস? দিনের মধ্যে 10 বার প্রধানমন্ত্রী টেলিফোন করেন, সেটা ফেলে দিলে ওনার কল কে রিসিভ করবে? প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ বলতে এখন সে। মন্ত্রী মহোদয়ের কাছে টেলিফোন এসেছে। টেলিফোন করেছে তার বড় ছেলে ইমতিয়াজ। ইমতিয়াজের গলার স্বর চাপা, ভীত ভাবও আছে। বাবা? হুম। ভালো আছো বাবা? হুম। আমার বিষয়ে কেউ কি তোমাকে টেলিফোন করেছে? না। তুই কি নতুন কোনো ঝামেলা পাকিয়েছিস? হুম। বাবা, তোমরা কি মজা করছো? গানের দলটা কেমন? জানি না কেমন, গান শুরু হয়নি। আচ্ছা শুনো বাবা, আমি ছোট্ট একটা ঝামেলায় পড়েছি। কি ঝামেলা? কিছু দুষ্ট লোক আমাকে ফলস ইকুইজিশন দিয়েছে। আমি নাকি একটা মেয়েকে রেপ করেছি। অথচ ঘটনা যখন ঘটে তখন আমি নারায়ণগঞ্জে আমার এক বন্ধুর বাসায়। তুমি বিখ্যাত মানুষ হওয়ায় সবাই লেগেছে আমার পেছনে। আমাকে দিয়ে তারা তোমার ক্যারিয়ার নষ্ট করতে চায়। মেয়েটা এখন আছে কোথায়? হাসপাতালে। পুলিশ কেস হয়েছে? ওরা কেস করতে গিয়েছিল, ওসি সাহেব কেস নেননি। উনি খুবই ভদ্রলোক, আমাকে টেলিফোন করে বলেছেন চিন্তা না করতে। পত্রিকা জানাজানি হয়েছে? এখনও হয়নি। পত্রিকা চেক দেওয়ার ব্যবস্থা করেছি। কিভাবে? টাকা পয়সা দিয়ে। তৌহিদ আছে আমার ফ্রেন্ড, সে এইসব ব্যাপারে ওস্তাদ। টেলিফোনের লাইন কেটে গেল। আবুল খায়ের খান সাহেব কপালে ঘাম মুছলেন। তার ছেলে এখনও মন্ত্রিত্ব যাবার খবরটা জানে না, কিছুক্ষণের মধ্যে জেনে ফেলবে। তখন কি হবে? মন্ত্রিত্ব চলে যাওয়া পিতার পুত্ররা ভয়াবহ অবস্থায় পড়বে, এটা তো জানা কথা। ইমতিয়াজ অ্যারেস্ট হবে আজ রাতেই। কোর্টে চালান করা মাত্র কোর্ট 3 দিনের রিমান্ড দিয়ে দিবে। আবুল খায়ের খান সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মন্ত্রী থাকতে থাকতে ছেলের বিয়ে দিতে না পারলেন না। দিতে পারলে উপহার হিসেবে ঘর ভর্তি করে ফেলতেন। গাড়ি পাওয়া যেত কম করে হলেও 2টা। নিউ টেক্সটাইলের মালিক মজিদ সাহেব তো বলেই রেখেছেন, ছেলের বিয়ের অন্তত 6 মাস আগে আমাকে খবর দেবেন। আমি জাপান থেকে ব্র্যান্ড নিউ গাড়ি আনিয়ে দেব। আপনার ছেলে তার চাচার কাছ থেকে একটা নতুন গাড়ি পাবে না তো কে পাবে? সুরমা নিজে গ্লাসে করে দুধ এনেছেন। তিনি স্বামীকে আদুরে গলায় বললেন, এক চুমুকে খেয়ে ফেলো তো। এই নাও অ্যান্টাসিড। দুধ খাওয়ার পর একটা ট্যাবলেট খাবে। খায়ের সাহেব দুধের গ্লাসে চুমুক দিলেন। সত্যি বুক জ্বালা পড়া করছে। সুরমা বললেন, এই শোনো, ইমতিয়াজ এই মাত্র টেলিফোন করেছে। শত্রুতা করে কে নাকি তাকে ফাঁসাতে চেষ্টা করছে। ধানমন্ডি থানার ওসি সাহেবকে একটু বলে দিও, নাকি আমি বলবো? তোমার বলার দরকার নেই, আমি বলতে পারি। আমাকে উনি খুবই সম্মান করেন। খায়ের সাহেব বললেন, বললাম তো, তোমাকে টেলিফোন করতে হবে না, কথা যা বলার আমি বলবো। বাবুর্চি জিজ্ঞেস করছিল ডিনার কখন দিবে। ঠিক 10টার সময় দিতে বলবো? বলো। দুধের গ্লাস হাতে নিয়ে বসে আছো কেন? খাও। তুমি তোমার কাজে যাও, আমি সময় মতো খেয়ে নেব। শর্মা বললেন, তুমি একা একা আছো কেন? এসো সবাই গল্প করি। খায়ের সাহেব বিরক্ত ভঙ্গিতে বললেন, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। তোমার সমস্যা কি? 10টা না 15টা? একটা মাত্র শালি, আয়োজন করে বেড়াতে নিয়ে যাচ্ছ,
একটা কথা বলছো না? ওরা কি মনে করবে? যমুনার হাজবেন্ড কি যে ভালো জোক বলতে পারে, শুনলে হাসতে হাসতে পেট ফেটে যাবে। এসো, জোক শুনে যাও। একটা জরুরি টেলিফোন করে আসি। 5 মিনিট দাও। মনে থাকে যেন, 5 মিনিট। আমি কিন্তু ঘড়ি দেখব। 5 মিনিটের মধ্যে না এলে যমুনা এসে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সুরমা দ্রুত কেবিনের দিকে রওনা হলেন। তখনই ছোট্ট অঘটন ঘটল। সেলুনকারের একজন অ্যাটেন্ডেন্টের সঙ্গে তার ধাক্কা লেগে গেল। অ্যাটেন্ডেন্টের হাতে ট্রেতে 3টা টমেটো জুসের গ্লাস। একটা গ্লাস গড়িয়ে পড়ল সুরমার শাড়িতে। সুরমা কঠিন গলায় বললেন, আই স্টুপিড, তুমি কি অন্ধ? জবাব দাও, তুমি কি অন্ধ? এই শাড়ির দাম জানো? অ্যাটেন্ডেন্ট বেচারা গেল হকচকিয়ে। এইবার তার হাতে ট্রে পড়ে গেল। দ্বিতীয় গ্লাসটাও গড়িয়ে পড়ল। সুরমা চেঁচিয়ে বললেন, এই স্টুপিডটাকে এখানে কে এনেছে? এই বেটা বদমাস, কানে ধর, কানে ধর বললাম। খায়ের সাহেব বললেন, সুরমা, বাদ দাও তো। সুরমা কঠিন গলায় বললেন, আমার অ্যাডমিনিস্ট্রেশনে তুমি নাক গলাবে না। এদের শাস্তি না দিলে এরা ঠিক হবে না। হাদার মতো দাঁড়িয়ে আছো কেন? কানে ধরো, কানে ধরো বললাম। গুড, এখন উঠো বস করো। আমি না বলা পর্যন্ত থামবে না। সেলুন কারের যাত্রীরা বের হয়ে এসেছে। নতুন বিয়ে হওয়া মেয়েরা স্বামী আশেপাশে থাকলে আহ্লাদ করতে পছন্দ করে। যমুনা সেই কারণেই হয়তো বলল, ভিডিওম্যান কোথায়? ভিডিওম্যান, দাঁড়িয়ে আছেন কেন? ভিডিও করুন না, এমন একটা ইন্টারেস্টিং ইভেন্ট। আপনি ক্যামেরা নিয়ে হাঁ করে আছেন। ভিডিওম্যান ভিডিও স্টার্ট করলো। যমুনা বলল, আপা দেখো, ক্রিমিনাল মুখ বাঁকা করে আছে, কাঁদার চেষ্টা করছে, কাঁদতে পারছে না। হ্যালো ভিডিওম্যান, আপনি ওর ফেসটা ক্লোজে ধরুন, বিগ ক্লোজ। আবুল খায়ের সাহেব এই পর্যায়ে স্ত্রীর পাশে দাঁড়ালেন। তার কানের কাছে মুখ নিয়ে ফিস করে বললেন, খুব জরুরি কথা, ওইদিকে চলো, এক্ষুনি এসো, রাইট নাও। সুরমা অনিচ্ছে এগিয়ে গেলেন। কানে ধরে উঠবসে দৃশ্য ভিডিও হচ্ছে, দেখতে তার মজা লাগছে। সুরমা বললেন, কি বলতে চাও? আবুল খায়ের বললেন, আমার মন্ত্রিত্ব নেই। কি বললে? 1 ঘন্টা আগে খবর পেয়েছি। তোমরা আপসেট হবে বলে তোমাদের বলিনি। সুরমা হতভম্ব গলায় বললেন, সর্বনাশ। সর্বনাশ মানে? মহা সর্বনাশ। যাকে শাস্তি দিচ্ছ কিছুক্ষণের মধ্যে সেও জানবে আমি আর মন্ত্রী না। তখন কি হবে বুঝতে পারছো? যাও, এক্ষুনি শাস্তি বন্ধ করো। যমুনা আর তার স্বামীকে এখনই কিছু বলার দরকার নেই, তাদেরকে পরে জানালেও হবে। সুরমা কানে ধরে উঠবস করা দৃশ্যের কাছে এগিয়ে গেলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, হয়েছে হয়েছে, আর লাগবে না। অ্যাক্সিডেন্ট সবারই হয়। আমি নিজে কতবার হাত থেকে গ্লাস ফেলেছি। আমার নিজের মেজাজ অন্য একটা কারণে খারাপ ছিল, ওভার রিঅ্যাক্ট করেছি। এই, তোমার নাম কি? সবুর। সুরমা হ্যান্ডব্যাগ খুলতে খুলতে বললেন, 100টা টাকা রাখো, চা নাশতা খেও। সবুর টাকা নিল না। মেঝেতে পড়ে থাকা গ্লাস নিয়ে সেলুন কার থেকে বের হয়ে গেল। যমুনা বলল, কত বড় বেয়াদব দেখেছ আপা, থাপড়া এর দাঁত ফেলে দেওয়া উচিত ছিল। তুমি আবার মহিলা হাজী মোহাম্মদ মুহসিন হয়ে গেলে। 100 টাকা বকশিস। মাওলানা আজিজুর রহমান স্ত্রী হাত ধরে বসে আছেন। ভয়ে এবং আতঙ্কে তিনি অস্থির। নিজের মনের ভয় কমানোর জন্য তিনি ইয়া আহাদু 100 বার পড়েছেন। মনের ভয় কমছে না। সত্যি সত্যি ট্রেনে কিছু হয়ে গেলে মহা বিপদ হবে। ট্রেনের অ্যাটেন্ডেন্ট বশিরকে কানে কানে বলেছেন একজন লেডি ডাক্তার আছে কিনা এই খোঁজ করতে। ব্যাটা খোঁজ করবে কিনা কে জানে। তিনি নিজে প্রতিটি বগিতে গিয়ে ডাক্তার খুঁজতে পারেন। স্ত্রীকে ফেলে যেতে ইচ্ছে হচ্ছে না। তিনি মহাবিপদের দোয়া এক মনে পড়ে যাচ্ছেন, দোয়া ইউনুস। ব্যথার এক একটা প্রবল ঝাপটা আসছে আফিয়া, স্বামীকে খামচি দিয়ে ধরছে এবং ব্যাকুল গলায় বলছে, আমার আম্মু কই? ও আম্মু, আম্মু। মাওলানা বললেন, আল্লাহ খোদাকে ডাকো, আম্মা আম্মা করছো কেন? আফিয়া বলল, আল্লাহ পাকরে তো আপনি ডাকতেছেন, আমি আম্মুরে ডাকি। ও আম্মু, আম্মু। মাওলানা বললেন, সমস্যা তুমি তৈরি করেছো, আম্মার কাছে যাব, আম্মার কাছে যাব। এখন দেখেছো অবস্থা। তোমার মার কাছে যাবার জন্য রওনা না দিলে এই বিপদ হতো না। আফিয়া বলল, চুপ করে বসে থাকেন, কথা বন্ধ। কথা বললে কানে ঝনঝন করে। মাওলানা চুপ করে গেলেন।
তিনি মনে মনে দুরুদে শেফা পাঠ করা শুরু করেছেন। বশির আরেক দফা বরফ এনেছে। রশিদ সাহেব তার হাত ধরে বললেন, ইউ আর এ গুড বয়, ইউ উইল গেট এ টয়। তবে এখন খেলার সময় নয়, একটা খবর যে জোগাড় করতে হয়। বশির বলল, স্যার, কি খবর জোগাড় করব? রশিদ সাহেব বললেন, যে মৃত ব্যক্তিটি আমাদের সঙ্গে যাচ্ছে তার পরিচয় আমার জানা দরকার। জটিল গবেষণার মধ্যে পড়ে গেছি। মৃত ব্যক্তির নাম এবং আমাদের মন্ত্রী মহোদয়ের জন্ম তারিখ জানা অতি জরুরি। বশির বলল, মরা মানুষ তো কেউ যাচ্ছে না। তুমি তো খবর দিলে একটা ডেড বডি যাচ্ছে। বশির লজ্জিত গলায় বলল, ভুল খবর দিয়েছিলাম স্যার। চাদর দিয়ে ঢেকে কামরায় তুলেছে, তখন ভেবেছি লাশ। এখন সে লাশ না? জি না, চা কফি খেয়েছে। ছেলে না মেয়ে? ছেলে। বয়স কত? 30-35। নাম জিজ্ঞেস করেছ? নাম জিজ্ঞেস করিনি। চাদর দিয়ে ঢেকে তাকে তুলেছে কেন? জানি না। রশিদ সাহেব বললেন, মিথ্যা কথা বলছো কেন বশির? হঠাৎ তোমার মিথ্যা বলার প্রয়োজন পড়ল কেন? আমি ওই কামরায় গিয়েছিলাম। মৃত ছেলেটির মার সঙ্গে আমার কথা হয়েছে। তারা ডেড বডি কফিনে করে নিয়ে যাচ্ছে। কফিনে প্রচুর বরফ এবং প্রচুর চা পাতা দেওয়া হয়েছে। ঠিক বলছি না? বশির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জি স্যার। তাহলে মিথ্যা কথা কেন বললে? বশির জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রশিদ সাহেব বললেন, ইউ আর এ নটি বয়, ইউ উইল নট গেট এ টয়। আমার সামনে থেকে দূর হওয়ার সময় হয়েছে। সামনে থেকে যাও। বসে দ্রুত বের হতে গিয়ে দরজায় বাড়ি খেল। রশিদ সাহেব ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, ছেলেটা মিথ্যা কথা কেন বলল? আশাব বলল, বুঝতে পারছি না, কারণ ছাড়াই হয়তো বলেছে। রশিদ সাহেব বললেন, কারণ ছাড়া কেউ মিথ্যা বলে না, তবে প্যাথোলজিক্যাল লায়াররা বলে। সমগ্র মানব গোষ্ঠীর অতি ক্ষুদ্র অংশই প্যাথোলজিক্যাল লায়ার। বশির নামের এই ছেলের মিথ্যা বলার পেছনে অবশ্যই কারণ আছে। কারণটা বের করতে হবে। আশাব বলল, আপনি সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা করেন। রশিদ সাহেব বললেন, আমি একা না, তুমি নিজেও সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা করো। ডাক্তার হিসেবে তুমি এই তথ্য নিশ্চয়ই জানো যে মানুষের হার্ট এবং ব্রেইন কখনো বিশ্রাম নেয় না। হার্ট এবং ব্রেইনের বিশ্রাম নেওয়ার অর্থ মৃত্যু। ঘুমের মধ্যে হার্ট যেমন কাজ করে, ব্রেইনও কাজ করে। ভালো কথা, এই মাত্র তোমার ম্যাজিকের কৌশলটা আমি ধরে ফেলেছি। সত্যি? আমাকে কয়েনটা দাও, আমি দেখাচ্ছি। ট্রেনের যাত্রীদের নিয়ে আমি যখন কনশাসলি চিন্তা করছিলাম, তখন আমার ব্রেইন নিজের উদ্যোগে চিন্তাভাবনা করে কৌশলটা বের করেছে। আশাব একটা কয়েন দিল। রশিদ সাহেব বললেন, তোমাকে ম্যাজিকটা দেখালে তুমি মজা পাবে না, কারণ তুমি কৌশলটা জানো। এক কাজ করো, ওই মেয়েটাকে ডেকে আনো, সে মজা পাবে। 10 মিনিট পরে যাই স্যার। 10 মিনিট পরে যাবে কেন? আশাব বিব্রত গলায় বলল, আমার মা আমার উপর বিশেষ একটি কারণে খুবই রেগে আছেন। তার রাগ পড়ার সময় দিচ্ছি। আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে সাধারণত তার রাগ পড়ে যায়। তুমি হিসেব করে বের করেছো? না, আমার বাবা হিসেব করে বের করেছেন। মা বেশিরভাগ রাগ বাবার সঙ্গে করতেন। বাবার সার্ভাইভালের জন্য হিসাবটা দরকার ছিল। উনি কি করতেন? ব্যাংকার। গুড, আমরা 15 মিনিট অপেক্ষা করব। চিত্রা বসে আছে সাজিদার সামনে। চিত্রা মনে হচ্ছে ভদ্রমহিলা কিছুটা শান্ত হয়েছেন, তবে এখন তিনি ক্রমাগত কথা বলে যাচ্ছেন। কথারও আগা মাথা পরিষ্কার বোঝা যাচ্ছে না। অর্থহীন কথা শুনতে চিত্রার আপত্তি নেই। ঘন্টার পর ঘন্টা লিলির অর্থহীন কথা শুনে সে অভ্যস্ত। সমস্যা হলো, ভদ্রমহিলা তাকে বৌমা বলে সম্বোধন করেছেন। চিত্রার উচিত তাকে মনে করিয়ে দেওয়া যে তিনি ভুল করছেন। চিত্রার সঙ্গে এই প্রথম তার দেখা হয়েছে এবং চিত্রা তার বৌমা না। বৌমা হওয়ার কোনো বাসনাও তার নেই। বৌমা শোনো, আমার ছেলে ইচ্ছা করে আমাকে অপমান করার জন্য মদ গিলছে। সে কি করবে তোমাকে বলি। গলা পর্যন্ত মদ গিলবে, তারপর টলতে টলতে কামরায় ঢুকবে। তোমার সঙ্গেও খারাপ ব্যবহার করবে। তখনও কিন্তু আমি তোমাকে ছাড়ব না। মায়ের সামনে যে তার স্ত্রীকে অপমান করে তার মতো কুলাঙ্গার এই দুনিয়া জন্মায়নি। আমি সেই কুলাঙ্গারকে সহ্য করব না। আমি খাবারের মেয়ে। আমার দাদা আশরাফ আলীর নাম নিশ্চয়ই শুনেছ। আমি আশরাফ আলী খাঁ সাহেবের নাতনি। আশরাফ আলী খাঁ সাহেব
প্রকাশ্য বাজারে থানার ডিউটি অফিসারকে কি করেছিলেন তা এখনও ইতিহাস। পুলিশের এসপি খবর পেয়ে জেলা হেডকোয়ার্টার থেকে দাঙ্গা পুলিশ নিয়ে এলেন। আমার দাদাজানের লোকজনও লাঠি বৈঠা নিয়ে তৈরি হলো। দাদাজান তার দুনলা বন্দুক বের করলেন। থমথমে অবস্থা, দাঙ্গা বেঁধে যায় এমন অবস্থা। শেষ পর্যন্ত এসপি সাহেবের বুদ্ধিতে সমস্যার সমাধান হলো। এসপি সাহেব সাদা পোশাকে এসে দাদাজানের বাড়িতে ঢুকে বললেন, স্যার, আমার চাচা আপনার ছাত্র ছিলেন। দাদাজান সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে জড়িয়ে ধরে বললেন, বাবা কেমন আছো? এসপি সাহেব বললেন, ভালো থাকবো কীভাবে? শুনেছি আমার এক অফিসার আপনার সঙ্গে বেয়াদবি করেছে। আমি এসপি, আমার অফিসারের বেয়াদবি আমি সহ্য করব না। দাদাজানের রাগ সঙ্গে সঙ্গে পানি। তিনি বললেন, এটা কেমন কথা? অল্প বয়সের উত্তেজনায় একটা বেয়াদবি করেছে, এটা কোনো ব্যাপার না। তুমি তাকে খবর দিয়ে আনো, হাত মিলাই। এখন বুঝেছ আমি কোন বংশের? চিত্রা বলল, জি বুঝেছি। সাজিদা বড় করে নিঃশ্বাস ফেলে বললেন, তুমি যাও, আমার ছেলেকে ডেকে আনো। আমি তাকে ক্ষমা করেছি। আমি যেমন রাখতে পারি ক্ষমাও করতে পারি। রাত 10টা বাজে, তার নিশ্চয়ই খিদে লেগেছে। 9টা বাজতেই সে খেয়ে নেয়, ছোটবেলার অভ্যাস। চিত্রা উঠে দাঁড়ালো। মহিলার সঙ্গে কামরা শেয়ার করার ব্যাপারটা তার এখন আর ভালো লাগছে না। তার চেয়ে অনেক ভালো বুড়োর অঙ্কের গল্প শুনে রাত কাটানো। আশাব কামরা থেকে বের হয়েছে, তবে ঠিকমতো পা ফেলতে পারছে না। তাকে এগুতে হচ্ছে দেয়াল ধরে। চিত্রার সামনে সে খানিকটা বিব্রতও বোধ করছে। চিত্রা বলল, আপনাদের মাতা পুত্রের সমস্যায় হঠাৎ জড়িয়ে পড়েছি, ভালো লাগছে না। আশাব বলল, ভালো লাগার কথা না, সমস্যায় আপনি ইচ্ছে করে জড়িয়েছেন। মার সঙ্গে রুম শেয়ার করতে চেয়েছেন। মা কি তার দাদাজানের গল্প শুরু করেছেন? হ্যাঁ করেছেন। ওনার দাদাজানের গল্প সমস্যা না, সমস্যা হচ্ছে উনি মাঝে মাঝেই আমাকে বৌমা ডাকছেন। আপনি নিশ্চয়ই বিয়ে করেছিলেন? আপনার মায়ের একজন আদরের বৌমা ছিল, ছিল না? জি না। চিত্রা বলল, আগে বৌমা ডাকার অভ্যাস না থাকলে হঠাৎ করে কারো মুখ দিয়ে বৌমা বের হবে না। আশাব বলল, মার মুখ দিয়ে যে কোনো কিছু বের হবে। আমার মাকে আপনি চেনেন না, আমি চিনি। তিনি মানসিকভাবে সামান্য অসুস্থ। মার হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আশাব হাত জোর করল। চিত্রা বলল, ক্ষমা চাইতে হবে না। আশাব বলল, মায়ের অসুখটা প্যারানয়ের অন্য এক ফর্ম। প্যারানয়ের রোগী মনে করে সবাই ষড়যন্ত্র করছে তাকে মেরে ফেলার জন্য, আর মা মনে করেন অপরিচিত যেই তার সঙ্গে কথা বলছে সেই তার পরম আত্মীয়। আপনি এখন মার কাছে আমার চেয়ে 100 গুণ বেশি প্রিয়। চিকিৎসা করাচ্ছেন না? করাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি রাতে আপনার মার সঙ্গে থাকবো না। আশাব বলল, মার সমস্যা একটাই, কথা বলা। এছাড়া তার আর কোনো সমস্যা নেই। বুঝতে পারছি, আমার ভালো লাগছে না। আপনি আপনার মার কাছে যান, তিনি অপেক্ষা করছেন। আপনারা মাতা পুত্র খাওয়া দাওয়া করুন, এর মধ্যে আমাকে ডাকবেন না প্লিজ। আমি বুফে খাবো, অর্ডার দিয়ে রেখেছি। আপনারা মাতা পুত্রের মিলন দৃশ্য দেখার আগ্রহ যেমন আমার নেই, বিচ্ছেদ দেখার আগ্রহও আমার নেই। মা আপনাকে ছাড়া খাবে না। ব্যবস্থা করুন যেন খায়, প্লিজ। আশাবকে করিডোরে দাঁড় করিয়ে চিত্রা এগিয়ে গেল। তার সত্যিই অসহ্য লাগছে। মোবাইলে টেলিফোনে পিং পিং শব্দ হচ্ছে, নিশ্চয়ই লিলি। আই চিত্রা, হ্যালো হ্যালো। ফান হচ্ছে? খুব ফান হচ্ছে, ফানে ডুবে আছি, নাক পর্যন্ত ফান। বাবারে একটু ধৈর্য ধর। ময়মনসিংহ জংশনে গাড়ি থামবে, তুই চলে যাবি স্যালুনে, রানীর মতো থাকবি। একবার তো বলেছিস, বারবার একই কথা শুনতে ভালো লাগে না। এত রেগে আছিস কি জন্যে? এক মহিলা আমাকে বৌমা ডাকছেন। সে কি? কেন? তোর চেহারা কি মহিলার অতি আদরে বৌমার মতো যে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে? বাংলা সিনেমা? চুপ কর তো, উনি মেন্টাল পেশেন্ট। ও মাই গড। রাতে ওই মহিলার রুম আমার শেয়ার করা কথা। ভুলেও ওই কর্ম করবি না। শত হস্ত দূরে তো থাকি থং, অর্থাৎ শত হস্ত দূরে থাকবি, নয়তো দেখা যাবে রাতে সে তোকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে। উপদেশের জন্য ধন্যবাদ। ম্যাথমেটিশিয়ানের সঙ্গে কথা হয়েছে? এখনও না। বুড়োরা তরুণী মেয়েদের সঙ্গে গল্প করতে খুব পছন্দ করে,
মজার মজার গল্প বলে এরা, তরুণীদের ভুলাতে চায়। তুই এক কাজ কর, বুড়োর সঙ্গে গল্প করতে করতে চলে যা। তোর জায়গায় আমি থাকলে বুড়োর সঙ্গে এমনই গল্প জমাতাম যে বুড়ো ভাবত, কি আর মজা, খাপ ব্যাং ভাজা। মেয়ে তো আমার প্রেমে ডুব সাঁতার দিচ্ছে। লিলি, আমার ধারণা তুই ভাবছিস যে খুব মজার কথা বলছিস। তোর কথাবার্তায় হিউমার ঝরে পড়ছে। ব্যাপারটা সেরকম না। তুই একই ভঙ্গিতে সবার সঙ্গে কথা বলিস। তোর কথাবার্তায় সামান্যতম ভেরিয়েশন নেই। তোর কথায় ভয়ঙ্কর দুঃখ পেলাম। দুঃখে মরে যেতে ইচ্ছে করছে। এই দেখ, মরে যাচ্ছি। 1 2 3 বলেই লিলি মোবাইল অফ করলো। চিত্রা বলল, থ্যাংক গড। মন্ত্রী সাহেবের সেলুন কারে আরও একজন বলল, থ্যাংক গড। সেই একজন মন্ত্রী সাহেবের আদরের শালিকা যমুনা। তার থ্যাংক গড বলার কারণ, গান বাজনা শুরু হতে যাচ্ছে। ব্যান্ডের লম্বা চুলের ছেলে মাথা ঝাঁকিয়ে নিজেকে তৈরি করছে। সে অস্বাভাবিক চিকন গলায় বলল, শুরু করব ফিউশন টাগর দিয়ে। ব্যান্ডের সুরে রবীন্দ্রসঙ্গীত নামে নতুন এক জিনিস শুরু হয়েছে। এর মধ্যে কিছু ইংরেজি এবং হিন্দি কথাবার্তাও আছে। মহা ফিউশন যাকে বলে। অল্প সময়ের তরুণ তরুণীদের হৃদয় এই সঙ্গীত হরণ করে নিয়েছে। ব্যান্ডের পরিচালক যমুনার দিকে তাকিয়ে বলল, আপা, এই গানটায় সবাইকে অংশ নিতে হবে। যমুনা বলল, কিভাবে অংশ নিব? আমি তো গান জানি না। গান জানতে হবে না। গানের মাঝখানে যতবার আমি হাততালি দেব ততবার আপনারা সবাই বলবেন, ঠেকাই মাথা। হাতের ইশারা না করা পর্যন্ত ঠেকাই মাথা বলতেই থাকবেন। সুর নিয়ে চিন্তা করবেন না, যেভাবে বলতে চান বলবেন। যমুনা আনন্দিত চোখে স্বামীর দিকে তাকিয়ে বলল, কি মজা! এই, মজা না? যমুনার স্বামী বলল, মজা বলেই তো মনে হচ্ছে। যমুনা তার বোনের দিকে তাকিয়ে বলল, দুলাভাই জয়েন করবে না? সুরমা বলল, ওর শরীরটা খারাপ, ওই যে অ্যাসিডিটি প্রবলেম। যমুনা বলল, কয়েকবার ঠেকাই মাথা করলে অ্যাসিডিটি ঠিক হয়ে যেত। সুরমা বললেন, তোরা শুরু কর, আমি ওকে নিয়ে আসব। সঙ্গীত শুরু হয়েছে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা। তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা। মাই হেড ডাউন অন ইউর ফিট, মাদার 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 মাদার। ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা। সঙ্গীত জমে গেছে। ঠেকাই মাথা সুপারহিট হয়েছে। যমুনা আনন্দের স্বামীর গায়ে বারবার গড়িয়ে পড়ছে। আনন্দের তুঙ্গ মুহূর্তে সেলুন কারের বাতি নিভে গেল। বগি ডুবে গেল অন্ধকারে। সুরমা পা টিপে টিপে স্বামীর কাছে গিয়ে বলল, এই, বাতি নিভে গেছে তো। খায়ের সাহেব বললেন, দেখতে পাচ্ছি, আমি অন্ধ না। সুরমা বললেন, ট্রেনের লোকজন কেউ তো আসছে না। মোমবাতি, চার্জার কিছু দেবে না? না দিলে আমি কি করব? আমার হাতে কি ক্ষমতা আছে? সুরমা বললেন, এরা কি জেনে গেছে? জানতেও পারে। সুরমা বললেন, আমি কিন্তু যমুনাকে কিছু বলিনি। ওদের ট্রিপটা নষ্ট করে লাভ কি? একসময় যেহেতু জানবে, এখনই বলে দাও। যমুনা এগিয়ে আসছে, তার হাতে মোবাইল। সে মোবাইল অন করে তার আলোয় সাবধানে এগোচ্ছে। দুলাভাই, বলো, শুনছি। ট্রেনের প্রতিটি কামরায় লাইট আছে, শুধু আমাদেরটাই নেই। আমরা অন্ধকারে বসে আছি। তাই নাকি? হ্যাঁ, আপনি খোঁজ নিয়ে আসুন। খোঁজ নিতে হবে না, তুমি বলছো এই যথেষ্ট। মনে হয় ইলেকট্রিক্যাল কানেকশনে কোনো ঝামেলা হয়েছে। কানেকশনে ঝামেলা হলে রেলের লোকজন ছোটাছুটি করবে না? এরা এসে সমস্যা কি জানাবে না? দুলাভাই, আপনি এক্ষুনি রেলমন্ত্রীকে টেলিফোন করুন। এদের সবাই যেন সাসপেন্ড হয়। মন্ত্রী সেলুন কারে যাচ্ছে, সেখানে ইলেকট্রিসিটি নেই, ওদের কোনো গরজও নেই। এরা ভেবেছে কি? খায়ের সাহেব বললেন, ব্যবস্থা হবে, তোমরা গান বাজনা করতে থাকো। যমুনা বলল, অন্ধকারে কি গান বাজনা? খায়ের সাহেব বললেন, অন্ধকারে গানে অন্য মজা আছে। তোমরা শুরু করো, আমি দেখছি কি করা যায়। গান আবার শুরু হয়েছে। খায়ের সাহেব সিগারেট ধরিয়েছেন। সুরমা আছেন স্বামীর পাশে। অন্যদিন সিগারেট ধরানো নিয়ে নানান কথাবার্তা বলতেন। আজ চুপচাপ। খায়ের সাহেব বললেন, কিছু বলবে? সুরমা বললেন, আমার মন কু ডাক ডাকছে।
খায়ের সাহেব বিরক্ত গলায় বললেন, যা হবার তা তো হয়ে গেছে, আর কি কুডাক? সুরমা বললেন, সেলুন কারে বাতি নিভিয়ে দেওয়াটা ইচ্ছাকৃত নয় তো? সব কামরায় বাতি জ্বলছে, সেলুন কারে বাতি নেই। এতক্ষণ হয়ে গেল, একজন কেউ খোঁজ দিতে আসছে না। খায়ের সাহেব কিছু বললেন না। সুরমা বললেন, কান ধরে উঠবস করিয়েছি, এটার জন্য কিছু না তো। সবাই মিলে ঠিক করেছে আমাদের শিক্ষা দেবে। হতে পারে, বাংলাদেশের মানুষ শিক্ষা দিতে পছন্দ করে। আমার ভয় লাগছে। ভয় লাগাই স্বাভাবিক। এই দেশের অনেক মন্ত্রী মন্ত্রিত্ব চলে যাবার পর পাবলিকের হাতে মার খেয়েছে। মন্ত্রী তো যাবার পরে না, পার্টি ক্ষমতা থেকে যাবার পর কেউ কেউ হয়তো বা ইনসাল্টেড হয়েছে। তোমার পার্টি তো এখনও ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকলেও আমি পার্টির গুড বুকে নেই। সবাই জানবে আমাকে লাথি দিলে এখন পার্টি কিছু বলবে না, বরং খুশি হবে। আমি লাথি খাচ্ছি, এই দৃশ্য দেখলে অনেক নেতাকর্মীরাই এখন খুশি হবে। একজনকে কি পাঠাবো? রেলে যে কাউকে ডেকে নিয়ে আসবে, তুমি কথা বলবে। কথা বলে ঠিক করবে। কথা বলে মানুষকে ভোলাতে তুমি ওস্তাদ। কাকে পাঠাবে? বদরুলকে পাঠাই, চালাক চতুর আছে। বদরুলটা কে? ওই যে ভিডিও করা ছেলেটা। পাঠাও, তবে আমার ধারণা ওকে মেরে তক্তা বানাবে। সুরমা ভীত গলায় বললেন, ওকে মেরে তক্তা বানাবে কেন? নানান কায়দায় কানে ধরে উঠবসের ভিডিও করেছে, ওকে ছাড়বে কেন? আমি হলেও তো মারতাম। মারতে? অবশ্যই। তুমি আর কি করতে? চেষ্টা করতাম এই অপমান যে মহিলা আমাকে করেছেন সবার সামনে তার গালে একটা থাপ্পড় বসাতে। তাহলে কি বদরুলকে পাঠাবো না? পাঠাও, টেস্ট কেস হিসেবে পাঠাও। মার খেয়ে ফিরে কিনা দেখি। সুরমা ভীত গলায় বললেন, তোমার সঙ্গে রিভলভার আছে না? আছে, গুলি মাত্র 6টা, সিন্ধুতে বিন্দু। তুমি তো আর গুলি করতে যাচ্ছ না, অস্ত্র হাতে থাকাটাই ভরসা। খায়ের সাহেব বললেন, মাঝে মাঝে অস্ত্র থাকলে সমস্যা, নিজের অস্ত্রে নিজে বধ। টান দিয়ে রিভলভার নিয়ে সেই রিভলভারে গুলি। সুরমা বললেন, আজে বাজে কথা বলছো কেন? ভালো ভালো কথা মুখ দিয়ে বের হচ্ছে না। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কিছুক্ষণ। আজ ছিল দ্বিতীয় পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। আমার চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।